আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আপনাদের যারা আওয়ামী লীগের ব্যাপারে আমার কাছে খোঁজ খবর রাখতে চান তাদের আমি জানিয়ে দিতে চাই যে ৩০০ আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি মোটামুটি সারা বাংলাদেশে তার গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছেন এবং দল থেকে মোটামুটি কোন আসনে কাকে দেওয়া হবে এই সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা মানে করা আছে। গতকাল অ্যাসোসিয়েটেড প্রেসে সজীব ওয়াজেদ জাওয়ায় শেখ হাসিনার ছেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি অ্যাডভাইজার ছিলেন, তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন এবং এই ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেখান থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে যদি স্থিতিশীল করতে হয় তাহলে একটি ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন। সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন, তার মানে হলো যে এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য পার্টিদেরও অংশগ্রহণ করতে দিতে হবে। সব পার্টির অংশগ্রহণেই একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। তিনি আরো বলেছেন যে আওয়ামী লীগকে পর্যাপ্ত সময় দিতে হবে। এমনও হতে পারে যে শেষ মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের বললে যে তোমরা নির্বাচনে আসো। এ কারণে জয় বলেছেন যে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে। এই ইন্টারভিউটা অ্যাসোসিয়েটেড প্রেসে ছেপেছে যে প্রেসে মানে যে সংবাদ সংস্থায় কাজ করতেন বর্তমানে ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফি। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্টারভিউ এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে পুরা আন্তর্জাতিক কমিউনিটি থেকে এখন একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে, একটা অংশগ্রহণমূলক। তার মানে আরো সরাসরি বলতে গেলে যে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে এই জন্য একটা ইন্টারন্যাশনাল প্রেশার ক্রিয়েট হচ্ছে ডক্টর ইউনূসের উপরে। গত সপ্তাহে আমরা দেখলাম 6টি মানবাধিকার সংস্থাও বাংলাদেশের ব্যাপারে বিবৃতি দিয়েছে। তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছে এবং সেখানেও ওই ইনক্লুসিভ নির্বাচন। আমরা বিভিন্ন পর্যায়ে, আমি অস্ট্রেলিয়ার কথা বলতে পারি, আমরা বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করছি, সবখানেই আমরা কিন্তু এই ইনক্লুসিভ নির্বাচনের কথাটা বলছি এবং অস্ট্রেলিয়ার অবস্থানটাও আপনারা দেখবেন যে গত 1-2 মাস ধরে তারাও কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। তার মানে একটা আন্তর্জাতিক প্রেশার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ডক্টর ইউনূসের উপরে। এখন আওয়ামী লীগকে কি নির্বাচন করতে দেবে কিনা, এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলেও একেবারে এমন ভাবে দেবে যাতে লাস্টে দেখা যাবে যে 10টা সিট ধরায় দিচ্ছে। সেই জন্যই এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কিনা সেই অ্যাসুরেন্সটাও দিতে হবে। এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা সেই আশঙ্কা কিন্তু বিএনপির কাছেও আছে। বিএনপিও এই যমুনায় গিয়েছিল 2-3 দিন আগে, সেখানে কিন্তু বলেছে প্রশাসনের রদবদল করতে হবে, প্রশাসন এখন পক্ষপাত দুষ্ট। সো মানে অংশগ্রহণমূলক বা ইনক্লুসিভের বাইরেও অন্তর্ভুক্তিমূলক, আসলে অংশগ্রহণমূলক বললে ওই বিদেশিরা এই টার্মটা করেছে পার্টিসিপেটরি, অংশগ্রহণমূলক, তার মানে ভোটাররা ভোট দিল কিনা। আমরা বলছি না, ইনক্লুসিভ করতে হবে, মানে অন্তর্ভুক্তিমূলক। সো সেই জায়গায় এখন ডোনাররা বা ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন এই ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের কথা বলছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা যাবে না। সো দেশের ভেতরে বাইরে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। তো এখন ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে কিনা সেটা আরেকটা বিতর্ক, সেটা আজকের এখানে কথা না। কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি হঠাৎ করে এই এত সোচ্চার হয়ে গেল কেন আওয়ামী লীগের পক্ষে, সেইটা হলো আমাদের আজকে একটু দেখার বিষয়। আসলে পর্দার আড়ালে অনেক খেলা হচ্ছে। আমি ব্যক্তিগত আলাপে অনেক সময় বলে থাকি যে খেলা আর বাংলাদেশে নেই, খেলাটা চলে গেছে বাংলাদেশের বাইরে। বাংলাদেশের ফেট কিভাবে নির্ধারিত হবে, এবং এই খেলায় বড় দুটো স্টেক হোল্ডার হলো আমেরিকা এবং ইন্ডিয়া। আমেরিকা এবং ইন্ডিয়ার সম্পর্কের উপরেও নির্ভর করছে বাংলাদেশের অবস্থান কি হবে। এবং ইন্ডিয়া আমেরিকার সম্পর্কটা যতদূর শেষ খবর পাওয়া যাচ্ছে যে তাদের সম্পর্কটা একটু হলেও ডেভেলপ করছে, এবং ইন্ডিয়ার উপরে যে 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছিল আমেরিকা, সেটা এখন কমিয়ে হয়তো 15-16% নামানোর আলোচনা অলরেডি হয়ে গেছে।
এবং এই যে ট্রাম্প যে ট্যারিফ নিয়ে এই পাগলামিগুলো করছে, এটা নিয়ে আমেরিকা ভেতরে একটা, ইভেন তার রিপাবলিকান দলের ভেতরেই একটা অসন্তোষ তৈরি হয়েছে এবং এখন অনেক কিছুই তাদের ভাইস প্রেসিডেন্ট জোডি ভ্যান্স এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেখছেন, তারা অনেক ক্ষেত্রে আহ, ডোনাল্ড ট্রাম্পকে বাইপাস করছেন এবং জোডি ভ্যান্সই এই ভারত আমেরিকার সম্পর্কটাকে এখন আহ, আমেরিকার পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন মার্কো রুবিওকে সাথে নিয়ে, এবং সেই এদেরই তৎপরতায় আমেরিকা ভারতের সম্পর্কটা এখন অনেক ডেভেলপ করেছে। সো আমেরিকার পক্ষ থেকেও এখন ইউনুসের উপরে একটা চাপ তৈরি হয়েছে যে আমেরিকার পুতুল বলা হয় ইউনুসকে, কারণ এটার বেশ কিছু কারণ আছে। তার অন্যতম কারণ হলো যে ইউনুস সরকার পরিচালনায়, দেশ শাসনে ব্যাপকভাবে ফেল করেছে, ট্রিমেন্ডাসলি ফেল করেছে, যেটা আমেরিকার জন্য অনেকখানি নাজুক অবস্থা তৈরি হয়েছে। আর আমেরিকা যেহেতু ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক করতে চায় এবং আমেরিকার সাথে ইন্ডিয়া আলোচনায় সব সময় ইন্ডিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে আলোচনায় একটা এজেন্ডা করা হয়েছে, সুতরাং ইন্ডিয়া বরাবরই বলেছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং ইন্ডিয়া আমেরিকার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনটা হওয়া উচিত। সো এই জায়গা থেকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তৃতা দিয়েছে, তারও সুর কিন্তু বদলে গেছে। তিনিও বলেছেন যে প্রতিবেশীর সাথে তিনি ভালো সম্পর্ক করতে চায়, যাদের রাজনীতির মূলটাই হলো ভারত বিরোধিতা, বাংলাদেশে সারাক্ষণ ভারতকে গালি দেয়। আমেরিকায় যে তিনিও বুঝতে পারছেন যে ভারত ছাড়া তাদের গতি নাই। সো এই অবস্থায় এখন ভারত তো শুরু থেকেই বলছে, আমেরিকাও এখন কনভিন্সড। আমেরিকা এই মুহূর্তে ভারতের সাথেও ভালো সম্পর্ক রাখছে, পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক রাখছে। দুইটা, মানে বলা যায় দুইটা শত্রু রাষ্ট্রের সাথে একই সাথে কেন ভালো সম্পর্ক রাখছে, এই ব্যাপারে আমেরিকার একজন আমাকে চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে সাউথ এশিয়ায় পাকিস্তান হলো আমাদের লাঠিয়াল আর ভারত হলো আমাদের বন্ধু। এবং পাকিস্তানের বিভিন্ন আর্মি জেনারেল বা থিঙ্ক ট্যাঙ্ক, তাদের কথাবার্তাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারাও এখন বলছে যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা বোধ, এই এই কিছু টার্মসের বজিয়ে রেখে পাকিস্তান ভারতের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হতে হবে। এবং পাকিস্তান জামাত ইসলামের এক নেতা বলেছেন যে একই সময় 1947 সালে স্বাধীনতা লাভ করে ভারত আজকে বিশ্বের সুপার পাওয়ার, আর পাকিস্তান আজকে পৃথিবীতে ভিক্ষার থালা নিয়ে ঘোরে। সুতরাং এই সাউথ এশিয়ার পলিটিক্সটা চেঞ্জ হচ্ছে, এখানে আমেরিকার যে অ্যাগ্রেশনটা সেটাও একটা নতুন শেপ নিচ্ছে এবং আগামী নির্বাচন আশা করা যায় যে আওয়ামী লীগের অংশগ্রহণই হবে। আপনাদের যারা আওয়ামী লীগের ব্যাপারে আমার কাছে খোঁজ খবর রাখতে চান, তাদের আমি জানিয়ে দিতে চাই যে 300 আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তিনি মোটামুটি সারা বাংলাদেশে তার গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছেন এবং দল থেকে মোটামুটি কোন আসনে কাকে দেওয়া হবে এই সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা মানে করা আছে। সুতরাং আওয়ামী লীগকে যে একেবারে এই শেষ সময়ে আপনি ফাঁসায় দিবেন, আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত। আরেকটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, মার্কিন প্রতিনিধি দল এবং আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ে এদের মধ্যে কিন্তু মিটিং হচ্ছে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ, বাংলাদেশের রাজনীতি, আওয়ামী লীগের অবস্থান, এই সব বিষয় নিয়ে আমেরিকা আওয়ামী লীগের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং পর্দার আড়ালে সেটা চলছে। জাস্ট আপনাদের জানানোর জন্য এটিও বলে রাখি। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল যে ট্রাম্প এবং মোদির সঙ্গে যে ফোনালাপ হয়েছে, তারপরেতে যা যা ঘটনা আমি বিস্তারিত আপনাদের বলেছিলাম, সেগুলো তো আজকে সব কাগজে বেরিয়ে গিয়েছে, সম্ভবত আপনাদের চোখও এড়ায়নি। আজকে বলবো তার পরের ঘটনা। এই ট্রাম্পের ফোনের পর তারপর নরেন্দ্র মোদী আর দেরি করেননি, উনি সঙ্গে সঙ্গে ডক্টর জয়শঙ্কর এবং আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালকে ডেকে পাঠান এবং সমস্ত টিমকে, বাণিজ্য দপ্তরের সমস্ত টিমকে ডেকে পাঠান। তার রুমে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে উনি বলেন যে বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, তাতে আর খুব বেশি দেরি করা যাবে না। কারণ এই দুপুরের ভিডিওতে আমি বলেই দিয়েছি যেভাবে পাকিস্তানি 11 জন জঙ্গি লস্করে তৈবার তারা ঢাকায় ঢুকেছে
এবং ঢুকে তারা একটা নাশকতার চেষ্টা করবে ভারতবর্ষে। তার আগেই ভারতবর্ষকে অ্যাকশন নিতে হবে, এবং কিভাবে সে অ্যাকশনটা নেবে তার প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস সমস্ত রেডি হয়ে রয়েছে। আমেরিকার একটা কথা ছিল যে আমেরিকা এখান থেকে পা তুলে নেবে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তিনি রাজি হয়ে গেছেন। ফলে লোহা গরম থাকতে থাকতে এখনই হাতড়া মেরে দাও। কারণ ট্রাম্পের মালিকের যা মানে এ মানে কীর্তি, ধরুন সকালবেলা যে কথাটা বলছে, পরের দিন ঘুম থেকে উঠে সেটা ভুলে গিয়ে আর উল্টো কথা বলে দেবেন। ফলে আর দেরি করো না, 4 তারিখ থেকে 6 তারিখ থেকে 10 তারিখের ওই যে ট্যুর, সেটাকে ক্যান্সেল করে দাও। আজকে রাত্রেই তোমরা বেরিয়ে যাও। ফলে রাত্রিবেলা তড়িঘড়ি বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, তিনি অন্য একটা কাজেও 4 তারিখে তিনি যেতেন, নাই পরে বলছি কেন তিনি 4 তারিখ যেতেন। ডক্টর জয়শঙ্কর এবং পীযূষ গোয়াল এবং সহ 21 জনের একটা টিম ঝটাপট একদম ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়ে যান। এবং সম্ভবত আজকে তারা, আমাদের যখন রাত্রি হবে তাদের ওখানে যখন সকাল হবে, তখন ওরা কথাবার্তা বলতে শুরু করবেন। বিশেষ করে বাংলাদেশ, তারপরেতে আমাদের ট্যারিফ ইস্যু তারপরে হবে, আগে বাংলাদেশ হবে। আমি একটা পোস্টে একটা পরে উল্লেখ করে দিয়েছি, ট্রাম্প যদিও কথা হয়েছিল দুজনের মধ্যে যে আমরা কেউ সোশ্যাল মিডিয়ায় কিছু প্রকাশ করব না, কিন্তু ট্রাম্প তিনি পেন্টাগনকে দিয়ে একটা, নিজে করেননি, পেন্টাগনকে দিয়ে একটা বিবৃতি একটা ছেড়ে দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আমি ওই পোস্টে দিয়ে দিয়েছি, চিঠিটা দেখে নেবেন। সেখানে তিনি বলেছেন, ভারত আমার পুরনো বন্ধু, একদম গ্রেট ফ্রেন্ড মোদি, তার সঙ্গে কথা বলে আমি আপ্লুত। এবং 25% শুল্ক রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত, তার জন্য 25% তো বন্ধ তুলে নিলাম, আর 25% যেটা ছিল সেটা 18% নামিয়ে আনা হল। ট্রাম্প নিজেই মানে প্রথমে 25% শুল্ক ধার্য করেছিলেন, সেটাকে 18% নিজেই করে নিলেন। এবারে তো আরো দরাদরি হবে। আমি যেটা আপনাদেরকে বলেছিলাম, 12 থেকে 15 বেশি ভারত উঠবে না। এবার দর কষাকষি দেখবেন সেই 12 থেকে 15-র মধ্যেই এসেই দাঁড়াবে। কিন্তু আমাদের এগ্রিকালচার সেক্টর এবং মিল্ক সেক্টর দুটোই কিন্তু সুরক্ষিত রাখা হয়েছে। যত আমাদের এফটিএ হয়েছে যে দেশের সঙ্গে, সেখানে কিন্তু এই দুটো সেক্টরকে খুলে রাখা হয়নি। এখন এই যে মিটিংটা ওখানে হয়েছে মোদির চেম্বারে, সেখানে মোদি হঠাৎ একটা প্রশ্ন করেন যে আপনারা কজন ঘুড়ি উড়িয়েছেন। কেউ গাল চুল করছে, কেউ চুলে হাত দিচ্ছে, 2-1 আমলা হাত তুলেছেন, আর হাত তুলেছেন পীযূষ গোয়েল, এবং হাত তুলে তিনি হো হো করে হাসছেন। তখন বলছে, আপনি হাসছেন কেন? তখন পীযূষ গোয়েল বলেছেন, আমি তো জানি আপনি কি বলবেন। তখন বলছে, যখন জানেন তখন আমার এখানে আসুন, এসে সবাইকে বলুন যে ঘুড়ি ওড়ানোর সঙ্গে আমি কেন এই বাংলাদেশ এবং ট্যারিফকে জুড়লাম। তখন পীযূষ গোয়াল বলেন, ঘুড়ি ওড়াতে গেলে দুটো জিনিসের দরকার হয়, একটা হচ্ছে হাওয়া আর একটা হচ্ছে সুতো, আর মেন অবজেক্টটা হচ্ছে ঘুড়ি। সুতো যার হাতে, হাওয়া যার পালে, ঘুড়ি সেই ওড়াবে। এবং সে জানে ঘুড়িকে কতটা ছাড়লে ঘুড়ি কোথায় যাবে, এবং লাটাই গুটলে ঘুড়ি কোথায় আসবে, এবং জায়গা মতো আমি ঠিক গোত্তা মেরে প্যাঁচটি কেলে আমি অন্য পক্ষের ঘুড়িটি কেটে দিতে পারবো। এটি হচ্ছে ঘুড়ি ওড়ানোর মজা। আপাতদৃষ্টিতে এটা খেলা মনে হতে পারে, কিন্তু জীবন দর্শন দিয়ে এই খেলাটাকে অনুভব করলে এর থেকে শিক্ষণীয় কিছু পাওয়া যাবে। তখন মোদিজি বলেন, এক্স্যাক্টলি আপনি যা যা বলেছেন আমি সেটাই বলতে চেয়েছি। আসলে আমাদের জীবনে আমরা a+b হোল স্কয়ার
তার ফর্মুলা আমরা কজন মনে রেখেছি? আমার তো মনে নেই, আপনাদের অনেকে মনে থাকতে পারে, কিন্তু আমরা জীবন দিয়ে আমরা কিন্তু ওই শিক্ষাগুলো নিয়েছি, যেগুলো আমাদের চলার পথে প্রথম পাথেয় হয়ে থাকে। এই যে বিয়ের সময় দেখেন যে এত সেই সাজগোজ হই হুল্লোড় ধুমধাম, সাজানো, খাওয়ানো দাওয়ানো, ওটা কিন্তু বিয়ে নয়। বিয়েটা হচ্ছে তার পরের দিন যখন বউ সংসারে প্রবেশ করবে, আর হাজব্যান্ড যখন সংসারে প্রবেশ করবে, ছেলেটি যখন সংসারে প্রবেশ করবে, সেইখান থেকে যে বাস্তবটা শুরু হলো, সেটাই হচ্ছে আসল বিয়ে। আর বাকিগুলো হচ্ছে সব লোক দেখানো, আত্মীয় স্বজন খাওয়ানো আর লোক দেখানো। এখানেও তেমনি আমরা জীবন দিয়ে আমরা কি আমাদের লেখাপড়া আমাদের করতে হয়, আমাদের সমাজে শিক্ষিত হতে গেলে লেখাপড়া করতে হয়, তার একটা দাম আছে, নিশ্চয়ই আছে। লেখাপড়া না থাকলে পরে আমাকে শ্রমজীবী হয়ে কাটাতে হতো। কিন্তু এই লেখাপড়ার বাইরে এই পড়তে পড়তে মস্তিষ্কের যে মানে বন্ধ অংশগুলো খুলতে থাকে এবং সমাজ থেকে আমরা শিক্ষাটা নিই। তো এই কথা বলার সময় মানে মিটিং শেষ হওয়ার পর ঝটাপট যে যার রেডি হয়ে বেরিয়ে যান। তারপরেই আজকে সকালবেলা উনি পেন্টাগনকে দিয়ে, পেন্টাগনের পেজ থেকে উনি একটা এই বার্তা দিয়ে দেন যে মোদি আমার খুব ভালো বন্ধু, মোদির সঙ্গে আমার খুব ভালো ফোনে কথা হয়েছে এবং আমি ঘোষণা করছি যে 18% ট্যারিফ ভারতের উপরে লাগালাম, নামিয়ে আনলাম। যদিও বললাম আমি যে ওটা করবে না। এখন বাংলাদেশের ক্ষেত্রে কি হবে? এগ্রিমেন্টটা যত তাড়াতাড়ি এগ্রিমেন্টটা কমপ্লিট করো। এগ্রিমেন্টটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে আমেরিকাকে বিশ্বাস নেই। লিখিত চুক্তি কিছু না হলে পরে আমেরিকাকে বিশ্বাস নেই, অর্থাৎ লিখিত চাই। লিখিত হয়ে গেল। এইবারেতে আপনাদের মনে আছে যে আমাদের অমিত শাহ তিনি এতে সেভেন সিস্টারে দাঁড়িয়ে তিনি একটা হুঙ্কার মেরেছিলেন যে জমি আমাদের, এই জমির দিকে যদি কেউ চায় তাহলে উপযুক্ত জবাব আমরা দিতে পারবো এবং দরকার হলে আমরা উপযুক্ত শাস্তিও দেব। মনে রাখবেন তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী নন। তিনি কেন বললেন? আমাদের দেশে কিন্তু এক মন্ত্রকের মন্ত্রী অন্য মন্ত্রকের মন্ত্রী ব্যাপারে কখনো ডিঙিয়ে কথা বলেন না। তিনি কথা বলেছেন এই কারণে, যেহেতু ওই বাংলাদেশে ঢাকাতে যেহেতু এই জঙ্গিরা জড়ো হচ্ছে, সেটা স্বরাষ্ট্রের আন্ডারে পড়ে। তাই উনি বলেছেন যে আমরা শিক্ষা দিতে দেরি করব না। এই চুক্তিটা হয়ে যাওয়া মানে এবার নির্বাচন হলো কি না হলো কিছু যায় আসে না। মার ধর ধর মার ধর ধর যখন তখন শুরু হয়ে যাবে। এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। যে কবে হবে না হবে আমি বলতে পারবো না, তবে মার ধর ধর যেটাকে শুরু হয়ে যাবে। সেটা যেভাবেই হোক না কেন, সেটা বোমা ফেলে হোক আর ভেতরে সৈন্য ঢুকিয়ে হোক অথবা কূটনৈতিক ভাবে হোক, কিভাবে হবে আমি জানি না। তবে বাংলাদেশের এই অবস্থা দিয়ে ভারতবর্ষ আর বসে থাকবে না। সুতরাং সময় এসে গেছে। আমি বলেছিলাম না, বারবার আমি বলে যাচ্ছি, এই যে 12 তারিখে আপনাদের নির্বাচন, তার আগে এবং পরে এই সময়টা খুব সন্ধিক্ষণ। 12 তারিখটা হচ্ছে খুব সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণের দিকে চেয়ে থাকুন। এই সন্ধিক্ষণের আশেপাশে একটা বড় ঘটনা ঘটবে যেটা আপনাদের কল্পনাতীত। আমি বরাবর বলে যাই যে একটা কল্পনাতীত ঘটনা ঘটবে, যে ঘটনা আপনাদের সবাইকে হতবাক করে দেবে। আমি আবার বলছি, বাংলাদেশের মানুষ একটু শান্ত থাকুন। আপনাদের এই জীবনে একটা কালো মেঘের ছায়া যেটা পড়ে এসছে, এখন দেখা গিয়েছে, সেই কালো মেঘ থেকে আপনারা নিশ্চয়ই সূর্যের দেখা পাবেন এবং সেই সূর্যোদয় খুব তাড়াতাড়ি হবে। সবাইকে আমি সেই অপেক্ষা করতে বলবো এবং আপনাদের ধৈর্য ধরতে বলবো। কথাটার আমি আংশিক একমত ডক্টর মঞ্জুরে খোদা যেটা বললেন। তবে তিনি একটা দামি কথা বলেছেন, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা যে আওয়ামী লীগকে নির্বাচন প্রতিহত করা উচিত ছিল, এটা আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। এটা সত্য, এটা প্রতিহত করার মতো শক্তি, সাংগঠনিক শক্তি সবই ছিল। কেন আওয়ামী লীগ এটা প্রতিহতের ঘোষণা দিল না সেটা আমরা জানি না।
আর বক্তব্যের মাঝখানে তিনি আরেকটা কথা বলেছেন, ধরে নেন জামাতকে তারা ক্ষমতায় এনে দিবে এরকম মনে করতেছে। বিএনপি কিন্তু বাংলাদেশে বড় একটি সংগঠন, যদিও তারা হাতির মতো, তারা বুঝতে পারে না, তাদের শরীরটা তারা দেখতে পারে না, তাদের উপরে বেশিরভাগ ওই মাহুত হিসেবে জামাত বসে থাকে, তাই তারা নিজের শরীর দেখতে পারে না। কিন্তু বিএনপি ওই যে যেটা বললো যে বিএনপি সইতে 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 ওই হাদির ধমক শুনতো, তারপরে আমার ভাবির ছেলে হাসানাত আবদুল্লাহর ধমক শুনতো, এমনকি আমরা দেখেছি সেনা প্রধানও তাদের ধমক শুনে। এই যে ছাড় দিছে, দেওয়ার কারণটা হচ্ছে তারা ওই যে যেটা বলেন মার্জিনটা হচ্ছে 12 তারিখ, তারা অপেক্ষা করতেছে, বিএনপি অপেক্ষা করতেছে। আমরা আরেকটা জিনিস ভুলে গেছি, বাংলাদেশের জনগণের কথা, বাংলাদেশের জনগণও কিন্তু অপেক্ষা করতেছে। প্রতিবাদ হবে কি হবে না, আন্দোলন হবে কি হবে না, 12 তারিখের পরে কিন্তু বাংলাদেশের এই চেহারা থাকবে না। সেটা এই সোকল্ড নির্বাচন না হলেও হলেও তারা যদি মনে করে যে জামাতকে ক্ষমতায় এনে বসিয়ে দিবে, আমি আবারও বলতেছি, বারবার বলি, অতীতেও বলেছি, এখনো বলি, আপনারা এখানে শুরুতেও বলেছি, জামাতকেই বাংলাদেশের মানুষ ক্ষমতায় মেনে নেবে না। এই মুহূর্তে মনে করতেছেন যে তারা অনেক ক্ষমতাবান মনে হচ্ছে। এমনকি আমার জেলাতে, আমার বৃহত্তর ময়মনসিংহে তো আলোচনা শুনছি, ওইখানে নাকি জামাত অনেক আসন পাবে। আরে না রে ভাই, অত নালি আদেশের না, ঠ্যাংয়ের নালা ছুড়ায় ফেলবে যখন মারামারি লেগে যাবে। ক্ষমতার দ্বন্দ্ব আলাদা জিনিস। বিএনপি ছাড় দিতে দিতে যখন তারা 12 তারিখে বুঝে যাবে যে এরা ক্ষমতায় যেতে পারতেছে না, বিএনপির রূপ আর এটা থাকবে না, তখন তারা উন্মাদ হয়ে যাবে। কারণ 18 বছর তারা ক্ষমতার বাইরে, তো তারা আবার 5 বছর ক্ষমতার বাইরে থাকতে চাইবে? চাইবে না। জামাত ওই যেটা ডক্টর মঞ্জুরের কথা বললেন যে 3-4% নিয়ে তারা যে বাহাদুরি দেখায় জামাত, এদের যদি আসলেই সাংগঠনিক ক্ষমতা থাকতো, নির্বাচন কিছুই করতো না, এরা ইসলামী বিপ্লবী সরকার ঘোষণা করতো, ওই ইরানের খমেনিদের মতো। এরা ভোটেও যেত না কোনোদিন, তখন ফতোয়া দেওয়া হতো প্রত্যেক মসজিদ থেকে যে ইসলামে হারাম, গণতন্ত্র হারাম, নারী নেতৃত্ব হারাম, ইসলামে ভোট হারাম। এরা বিপ্লব করে ক্ষমতায় চলে যেত। এদের মুরদে কোলায় না দেখে বলেই তো 17 মাস যাবত তারা ষড়যন্ত্র করতেছে। কখনো তারেক রহমানের কাছে গিয়ে নির্বাচন পিছিয়ে নেয়। হ্যাঁ, তারেক রহমান ভুল করেছেন, তিনি জামাতের, হেফাজতের, পাকিস্তানের, এমনকি ডক্টর ইউনূসের ফাঁদে পা দিয়েছেন। তার রাজনৈতিক দূরদর্শিতার অভাব রয়েছে। কিন্তু এই যে বললাম 12 তারিখের পরে তারা তাদের এই রূপটা আর থাকবে না, কারণ তারা তখন ক্ষমতার দ্বন্দ্বে মরিয়া হয়ে উঠবে। এরা যখনই বুঝতে পারবে যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে না, ক্ষমতায় যাচ্ছে জামাত, সেটা ডক্টর ইউনূসই তাকে বসাক, পাকিস্তানি বসাক, তুরস্ক বসাক, আর ওয়াকার সাহেবই বসাক, বিএনপি তখন ঘুরে দাঁড়াবে। আর আপনার চ্যানেলে এসে বিএনপির একজন নেতা বলেছিলেন যে যদি কোনো কারণে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়, এই সরকার 1 মিনিট টিকবে না। আমি তেমনি আরেকটা কথা বলতে চাই, বিএনপি যেদিন তারা স্বমূর্তিতে ফিরে আসবে, বিএনপি যখন গা ঝাড়া দিবে, যদি বলে যে জামাতকে আমরা বাইন তালাক দিলাম, হ্যাঁ, 7 দিনের মধ্যে জামাত সোজা হয়ে যাবে, মরা সাপের মতো সোজা হয়ে যাবে। ওই জামাতের যে এত মনে হইতেছে অনেক কিছু, ওই যে ওই ওই হাতির উপরে উঠলে অনেক বড়ই দেখা যায়, হাতি থেকে যখন মাঠে নামবে তখন কিন্তু আমাদের বরাবর হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন এটা টিকবে না। আর কোনো কারণে যদি দেখে যে না জামাত অনেক শক্তি প্রয়োগ করতেছে, দেশি বিদেশি শক্তি, বিদেশি সন্ত্রাসী বাহিনী বা জঙ্গিবাদ নিয়ে, জঙ্গিদের নিয়ে তারা বিএনপির পরগাছা হয়ে তারা থেকে এখন গাছে পরিণত হতে চায়, যদি বিএনপি এটা বুঝে, তখন বিএনপি আস্তে করে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়ে দিবে। আর যদি কোনো কারণে বিএনপি গ্রিন সিগন্যাল দিয়ে দেয়, 7 দিনের মধ্যে জামাত বাংলাদেশ আপনি খুঁজে পাবেন না, পাকিস্তানেও যাওয়ার সুযোগ তারা পাবে না, হয় বঙ্গোপসাগরে পড়তে হবে, আর তা নইলে আত্মহত্যা করতে হবে তাদের, আর নইলে এদের সোজা করে ফেলবে, পিছিয়ে ফেলবে। এই জামাত যে কাজটা বাংলাদেশে 17 মাসে করেছে, এদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। এরা কখনো নারীকে পতিতা বলতেছে, এরা কখনো স্কুলের ছাত্রীদের প্রতি, আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের, আমার দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পতিতা বলতেছে। এরা 71-এ নারীকে গনিমতের মাল ঘোষণা করেছিল। তাদের স্বরূপ, তাদের চরিত্র, তাদের আসল উদ্দেশ্য, এরা এখনো সেখান থেকে মুক্ত হয়ে আসে নাই। এরা কোনোদিনই এদের খাসিলত পাল্টাবে না। কমরেড হায়দার আকবর খান রনুর উদাহরণ আমি বারবার দেই। তিনি বলেছিলেন বাংলাদেশে মৌলবাদীদের 4টা স্তম্ভ, তার একটা হচ্ছে তীব্র নারী বিরোধিতা করা। আর নারী বিদ্বেষী এরা থাকবেই। তো এটা বাংলাদেশের মানুষের কাছে সেগুলো স্পষ্ট হয়ে উঠতেছে। বিএনপি যখনই গা ঝাড়া দিবে 12 তারিখের পরে, আবার বলি, নির্বাচন যদি হয়, যদি বিএনপি দেখে ক্ষমতা যেতে পারবে না, তখন কিন্তু বিএনপি গা ঝাড়া দিবে। গা ঝাড়া দিলেই কিন্তু আপনি আর জামাতকে খুঁজে পাবেন না। সাংগঠনিক সক্ষমতা আলাদা জিনিস। টাকা দিয়ে কোনোদিন সংগঠন করা যায় না। তাহলে জামাতের কাছে প্রচুর টাকা আছে, জামাতের ব্যাংক আছে, জামাতের ওদের নিজস্ব একটা ব্যাংক আছে, ইসলামী ব্যাংক, তথাকথিত নাম দিয়েছে ইসলামী, ইসলামী সুদি হারাম, কিন্তু নাম দিয়েছে ইসলামী। এছাড়াও আরো 6টা ব্যাংক তারা দখল করে আছে। তো টাকা থাকলে যদি, আর এছাড়া তো মিডল ইস্টের
জাকাত ফেতরা আছে, আর ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর ভাষায়, এমিরেটাস হতো তার ভাষায়, মৌলবাদ ও সাম্রাজ্যবাদ পরস্পরের বন্ধু, তাদের সুযোগ পাওয়ার সুযোগ সুবিধা, জামাত যদি গ্রহণযোগ্য, জামাতের গ্রহণযোগ্যতা এই দেশে থাকলে এই 18 মাসে এরা 18 বার ক্ষমতা নিয়ে নিত। বিএনপি আওয়ামী লীগের গুনতই না, যেটা ডক্টর মঞ্জুর খোদা বলে গেছেন। বিএনপি আওয়ামী লীগের যদি 4/1 সক্ষমতা, জামাতের সাংগঠনিক সক্ষমতা থাকতো, আওয়ামী লীগ বিএনপি কোনোটাকেই মানত না। আজকে এবং কালকে পরশুদিন কয়েকজন বিএনপির নেতার সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে কি বলেছে জানেন? আমি নিজে অবাক হয়ে গেছি। বলছে, ছোট ভাই, এই সময় আসতেছে নাকি যে বিএনপি আওয়ামী লীগে এক হয়ে আবার জামাতারে দাবরান লাগবো? হ্যাঁ, ঠাট্টা করে বলছে, কিন্তু সামাজদারকে ইশারা বি কাফিয়া। আমাকে এই কথা তিনি কেন বলবেন? আওয়ামী লীগের নেতাদের বরং একটা জিনিস বলি আপনাকে, আওয়ামী লীগের ঠিক বিএনপি যেমন এখানে ভুল করতেছে, তেমনি আওয়ামী লীগেরও লক্ষ্য উদ্দেশ্য রাজনৈতিক কর্মকাণ্ড মানে আপনার মানে উদ্দেশ্যবিহীন। আমরা বুঝতে পারতেছি না তারা কি চায়। আওয়ামী লীগও কিন্তু স্পষ্ট কিছু বলতেছে না। তো এই সুযোগে জামাতের অনেক বড় মনে হইতেছে, কিন্তু যখন বিএনপি এবং আওয়ামী লীগ তাদের অবস্থান সুস্পষ্ট করবে এবং তারা কার্যকরী পদক্ষেপ নেবে, আপনি জামাতকে খুঁজে পাবেন না। একটা দলই ঠিক মতো মাঠে নামলে আপনি জামাতকে খুঁজে পাবেন না। কারণ জামাতের যত কিছু বলেন, সাংগঠনিক ক্ষমতা আলাদা জিনিস ভাই। আমি নিজের চোখে দেখেছি ভাই, আমার নিজের চোখে দেখা যে এলাকায় এমপি এমনকি মন্ত্রী এলাকায় ইউনিয়ন মেম্বারের ডরে ঢুকতো না, এলাকায় পারমিশন ছাড়া যাইতো না। চেয়ারম্যান তো দূরের কথা, আমি মেম্বার আছে, একটা ইউনিয়ন মেম্বার রে ভাই, কাউন্সিলর না, একটা ইউনিয়ন মেম্বার আমি এমপিদের সামনে গাড়ির সামনে আটকায় দিতে দেখেছি। আমি মন্ত্রীকে যা তা বলতে শুনেছি, কিছুই করতে পারে নাই। সাংগঠনিক যোগ্যতা ক্ষমতা আলাদা জিনিস। জামাত মৌলবীদের মানুষ দাওয়াত খাওয়ায়, কোনো সন্দেহ নাই। মৌলবীদের মানুষ বড় বড় মাছ, বড় বড় সবজি, প্রথম লাউটা, মুরগির ডিমটা, এবং নিজে মাংস না খেলেও মৌলবী সাহেবের জন্য তরকারিটা রান্না করে, ভালো, কোনো সন্দেহ নেই। কিন্তু মৌলবীর কাছে কেউ মেয়া বিয়া দেয় না ভাই। তেমনি জামাতের বাংলাদেশের মানুষ ক্ষমতায় আনতে দিবে না, সেটা আওয়ামী লীগ তো দিবেই না, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তো মেনে নিবেই না, এমনকি বিএনপিরও এটা মেনে নিবে না। আপনি 12 তারিখের পরে বাংলাদেশের রাজনৈতিক চরিত্র, চেহারা, চিত্র সব পাল্টে যাবে, আপনি দেখতে পারবেন, সেটা ইলেকশন হইলেও না হইলেও। ইলেকশন ইঞ্জিনিয়ারিং কেন হবে? তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দরকার নেই। ইলেকশন ইঞ্জিনিয়ারিং লাগছে এই যে ব্যালট পেপার পাঠাই দিছিল বিদেশে, সেখান থেকে ভোট হয়ে চলে আসছে না, সব তো হ্যাঁ ভোট আর জামাত পাইছে। তো ভোটের ওই ব্যালটটিতে পাঠানো হয়েছে জামাত নেতাদের বাড়ি বাড়ি। এখন এখানে ইলেকশন ইঞ্জিনিয়ার মানে কি? আপনার দাঁড়াইতেই দিবে না, বিএনপির দাঁড়াইতেই দিবে না। এরা করবে কি? আপনারা এখন বলি, ফজরের নামাজের পর পর, মানে ফজরের নামাজ এক গ্রুপ পড়বে, দরকার ওইখানে লাগায় ফজরের নামাজ জামাত করে ফেলাবে। ভোট কেন্দ্রে এরা পুরুষ মহিলা সব যাই আগেই ঢুকা যাবে, নিজেদের ভোটগুলো সুশৃঙ্খল ভাবে দেওয়ার পরে জামাত, এরপরে লাগাবে গ্যাঞ্জাম। বিএনপি কি বললো না বললে সেটা হচ্ছে পরের কথা। বিএনপি বুঝে নাই কেন, এখনো কেন ওনারা বুঝতেছেন না যে ওনাদের করার কিছুই নেই, ওনারা কোনো ক্ষমতা নেই। বিএনপি এখনো বুঝতেছে না, কারণ হচ্ছে মানুষ আপনার টাইনও নামাইতে পারবে না, বিএনপি টাইনও বিল্ডিং থেকে নামাইয়ে নিয়ে যেতে পারবে না মানুষকে ভোট কেন্দ্রে। কারণ সবাই চিন্তা করছে ভাই কি দরকার এই মারামারি গ্যাঞ্জামের ভিতরে। আর সে জায়গায় যে বললাম যে আপনার ইলেকশন, যে সকাল থেকে 10টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত আপনাদের জামাত ছাড়া আর কাউকে ভোট কেন্দ্রে ঢুকতেই দিবে না। এত বেশি লোক জামাতের সব জায়গায় থাকবে যেমন আর কেউ চান্সই পাবে না, লাইনে পিছিয়ে করে যাবেন। তো কাজে একমাত্র জামাতই পারবে ফজরের নামাজের আগে ওইটা সব ভোট কেন্দ্রে যায় লাইন ধরার। এটা জামাত ছাড়া আর কারো দ্বারা সম্ভব না, আর কারো ওই ইয়ে নাই, ইন্টেনশন নেই। মহিলাগুলো সেম এদের। এরপরে 11টার পর থেকে করবে কি জানেন? 11টার পর থেকে ওরা একটা ভোট দিতে, ধরেন আপনার সর্বোচ্চ এইবার ভোট দিতে 4 মিনিট লাগবে। নর্মালি যদি 2 মিনিট লাগতো, এইবার লাগবে 4 মিনিট। কারণ হচ্ছে যে হানা ভোটের একটা ইয়ে আছে, তো এই 4 মিনিটটা এরা করে ফেলবে 10 মিনিট। বেশি লাগবে রাশেদ হায়দার ভাই, 4 মিনিটের অনেক বেশি লাগে, কারণ ভেরিফাই করতে হয়, তারপরে ব্যালট দিতে হয়, স্বাক্ষর করতে হয়, সিল মারতে হয়, অনেক টাইম লাগে। আপনারা কমন হিসাব বুঝাচ্ছি। তো এখন 4 মিনিটের জায়গায় যদি 10 মিনিট লাগিয়া যায়, তাহলে 1 ঘন্টাতে 6 ভোট, 8 ঘন্টাতে 48 ভোট। 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা তো আগে জামাতের লোকজন খাইয়া ফেলাইছে। এরপরের 4 ঘন্টা, এখন এরপরের 4 ঘন্টাতে যদি আপনার 24 ভোট হয়, এই 24 ভোটও তো দিতে পারবেন না তো আপনি। তাহলে 24 একটা বুথে যদি 1000 ভোট থাকে, সেইখানে আপনি 4 ঘন্টাতে মাত্র 24টা ভোট কাস্টিং করাইতে পারবেন। তার আগেই দেখবেন যে 300 350 ভোট তো জামাতের কাস্টিং হয়েই গেছে, হেরা তো করাই ফেলছে। বাকি এরপরে এখন ঘোষণা দেওয়ার সময়
ওরা তো আগেই বলে দিছে যে এবার ঘোষণা তাড়াতাড়ি হবে না, ভোট গণনা পরে ঘোষণা দিবে। ঘোষণা যদি জামাত যদি 30 ভোট পায়, সেখানে বলে দিবে জামাত 300, বিএনপি 600 পাইলে কয়ে দিবে যে 60টা।